শাব্বাস 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 ডক্টর ইউনূস। ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। কথা দিয়েছিল কাকু যে অ্যাকশন শুরু করব, তবে এত দ্রুতই যে তিনি অ্যাকশন দেখাবেন সেটা আবার ভাবি নাই। তবে আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন, পাশে এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন। আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%। আর আদানির থেকে কত টাকা নিচে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদি বলেছিল মেরে সাথ ওয়া মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদি পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গেছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার, ওই যে মোদি বলেছিল। তাই হিন্দুদের বাঁচানোর জন্য শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয়। ওর किरायादार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে পড়ে স্তব। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজো আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না, ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে, ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে, দাঁত ভাঙা জবাব শুধু নয়, তাকে দেখে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না। আমার 1 ইঞ্চি মাটি কেউ যদি চোখ তুলে তাকায়, সেই চোখ ওপরে ফেলা হবে। আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন, তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেবো। তোমরা মাছ মুস্তি করবা না, কপালের চামড়া গুছ করে রাখো। ভালোভাবে বলছি, সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে, সেই পর্যন্ত আমরা দখল করে নেব। কারণ এটা আমাদের জমিন। বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে, যে পর্যন্ত বাংলা ভাষা আছে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে। আমার খুব কষ্ট লাগছে, আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি। তাহলে আমি ওই নিজুম মজুমদারকে বলতে চাই, ওই হারপিং মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, তাকে বলতে চাই, আরে ভাই, তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা? তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান। তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছ, তোমার জন্মের ঠিক নাই। ওই যে ব্যারিস্টার সুমনকে বলা হয়েছিল না, বলেছিলেন না সে জারস সন্তান, ঠিক একই ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে, ঠিক একইভাবে নিজুম মজুমদারও ওই ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে। তার মানে ব্যারিস্টার সুমন যেরকম ভারতের, বাংলাদেশের কেউ না, নিজুম মজুমদারও ভারতের, বাংলাদেশের কেউ না। এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সাদস্যে সুসম্পর্ক বজায় রেখে
দেশে তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে। আজকে যখন দেশে ইসকন দাঙ্গা তৈরি করলো, আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো, তখন নিজুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে। এই নিজুম মজুমদার এরাই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই, তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছো। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল আমরা পার করছি। এটার পেছনে নানান ধরনের দেশি বিদেশি রাজনৈতিক ধর্মীয় অনেক ধরনের চক্র কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিচরণ করছে। গেল এক সপ্তাহ যাবৎ হঠাৎ করেই মানে 5ই আগস্টের পর একটা 2-4-5 দিন একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, এরপর একটা স্টেবল সিচুয়েশন আসলো, আবার হঠাৎ করে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ইভেন এটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে সেটাও আমরা জানি না। কারণ এই যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে আপনি দেখেন যে তাকে যখন বাংলাদেশের শাখা বলছে তাকে বহিষ্কার করা হয়েছে, ইন্টারন্যাশনাল শাখা বলছে না, চিন্ময় আমাদের এক্স গার্লফ্রেন্ড, তারে আমরা ছাড়বো না, তার প্রোটেকশনের জন্য আমরা লড়াই করে যাব। ভারতের মধ্যে সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে। তো সকল কিছু মিলিয়ে একটা ক্রান্তিকাল, একটা ষড়যন্ত্রের মুখে কিন্তু আমরা পড়ে আছি। অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা আসলে কি করছেন, কোন দিকে যাচ্ছেন এটাও যেমন স্পষ্ট না, পলিটিক্যাল দলগুলো আসলে কি করছে সেটাও স্পষ্ট না, আওয়ামী লীগ ভারতে বসে বসে কি করছে সেটাও স্পষ্ট না, কারণ প্রত্যেকে আমরা ঠেলাঠেলি করতেছি। তো এর মাঝখানে আমাদের জাতির যারা পাহারাদার, যারা আমাদের এই বাঙালি জাতির শক্তি বা মেরুদণ্ড, কোনো সময় ভারত বলেন মিয়ানমার বলেন যদি ধাওয়া দেয়, যাদেরকে দাঁড়াইতে হবে, লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। দেশব্যাপী নানান ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী। আপনারা জানেন যে সেনাবাহিনীর বেশ কয়েকটা গোয়েন্দা শাখা আছে, পুলিশের যেমন আছে ডিবি, এসবি, আরও এনএসআই বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে। তো সেনাবাহিনীরও কিন্তু বেশ কিছু গোয়েন্দা শাখা আছে যারা বিভিন্ন পর্যায় থেকে, মাঠ পর্যায়ে থেকে আপনার মানে গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করে, এমনকি সেনাবাহিনীর কাছে এটা পাঠিয়ে দেয় দেশ এবং জাতির নিরাপত্তার খাতিরে। তো আমাদের ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান তিনি এই তথ্য দিয়ে বলছেন, সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না, যেগুলো ঘটছে সেগুলো যেন থেমে যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী। তবে ছাত্র এবং শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তি প্রয়োগের বিষয় আসে তখন অনেক চিন্তা করে আপনার সামনের দিকে যায় সেনাবাহিনী। সেজন্য হয়তো অনেকেই মনে করতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি। জি, আমাদের কাছে এটাই মনে হয়। সেনাবাহিনীর সামনে স্লোগান দিয়ে একজন একজনটা পিটাচ্ছে, মারছে। তো আমাদের কাছে মনে হচ্ছে তাহলে এই সেনাবাহিনীর সামনে থেকে লাভ কি? সেই জিনিসটাই হয়তো আমাদের যে সমালোচনা, সেটা আমাদের অফিসার তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার যে অবনতি বা যেসব প্রতিবাদ অস্থিরতা হচ্ছে এগুলো হচ্ছে মূলত 3 ধরনের মানুষ। তো কারা? একটা হলো যারা চিহ্নিত অপরাধী, যাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা। নাম্বার 2 হচ্ছে ইন্ধনদাতা, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু করছেন। আরেকটা পক্ষ হচ্ছে সাধারণ জনগণ, এই যে ছাত্রদের আন্দোলন, পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন, এরা কিন্তু আপনার আমার মতন সাধারণ জনগণ। তো আমাদের অফিসার বলছেন যে এখানে আমরা দেখি লম্বা সুরা একটা দিয়েছেন, তো তার বক্তব্য হচ্ছে ইন্ধনদাতা কারা, তাদের বলার মতন কোনো পরিচয় আছে কিনা, তাদের উদ্দেশ্য কি। তো তিনি বলছেন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু তারা কি চায় সেটা আপনি আমি আমরা সবাই জানি। তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের এক ধরনের উদ্দেশ্য আছে, এটা বলছি না, এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে, কারো ব্যক্তি স্বার্থ, কারো সামষ্টিক স্বার্থ। তো এই ইন্ধনদাতা শুধুমাত্র যে দেশে আছে বিষয়টা তা না, বিদেশ থেকেও এখানে ইন্ধন দেওয়া হচ্ছে আর সমাজকে অস্থিরতা বা একটা অস্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে। তো এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই বাছাই করে সেখানে যায়। কারণ সোশ্যাল মিডিয়াতে হয় কি, এই দেখো আল্লাহ একটা গালি দিছে রে বইলা মনে করেন একটা পোস্ট দিছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।